এই মুহূর্তের সব থেকে বড় খবরের দিকে নজর রাখতেই হয়। শাসক দলের দুই শরিকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এবং অভিযোগ উঠে আসছে যে মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালায় তিপ্রামথার নেতৃত্বরা, তিপ্রামথার কর্মী সমর্থকরা। এমনটাই অভিযোগ। আপনারা ছবি দেখতে পাচ্ছেন, বাইক গাড়ি ভেঙে চুরমাচুর করে দেওয়া হয়েছে, গাড়ি ভেঙে উল্টে দেওয়া হচ্ছে। সে এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি যে দুই শরিক দলের মধ্যে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী সংঘর্ষ। আসারাম বাড়িতে বিজেপি কর্মীদের উপর হামলা, বাড়ি ভাঙচুর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। বিস্তারিত আমি সেই বিষয়ে জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে খোয়াই থেকে প্রতিনিধি শেখর। শেখর, কোন জায়গায় ঘটেছে এই ঘটনা এবং বর্তমানে কেমন রয়েছে পরিস্থিতি? দেখো, আজ সকালে ছিল মন কি বাত অনুষ্ঠান, যেটা বিজেপি দলের কার্যক্রম এবং তারা প্রত্যেকটা বুথে বুথে সেই অনুষ্ঠান পালন করেছে। যথারীতি আসারামবাড়ি মন্ডলের তকসাইয়া এডিসি ভিলেজের ফলবাড়ি এলাকায়ও মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আসারামবাড়ি মন্ডল সভাপতি জয়ন্ত দেববর্মা সহ অনেক কর্মী সমর্থক। এবং সেই মন কি বাত অনুষ্ঠান চলাকালীন সময়ে কিছু দুষ্কৃতী এই বাড়িতে যায়, যে বাড়িতে অনুষ্ঠানটি চলছিল, এবং সেখানে গাড়ি ভাঙচুর করা হয়, কর্মী সমর্থকদের হামলা করা হয়, বাইক ভাঙচুর করা হয়। যথারীতি তারা এখান থেকে আসে এবং সেই জায়গা থেকে তারা পালিয়ে এসে চাম্পাহাওর থানায় তারা আশ্রয় নিয়েছে এবং চাম্পাহাওর থানায় সেখানে মামলা করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতিটা থমথমে একটা পরিস্থিতি হয়ে আছে। ঘটনাস্থলে কি পুলিশ উপস্থিত হয়েছে? অন্যদিকে যারা আহত তাদেরকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, যারা আহত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পুলিশ রয়েছে এবং বাকিটা দেখার বিষয় কি হয়। কেউ কি গ্রেফতার করা হয়েছে এই পুরো ঘটনায়? না, এখন অব্দি সেরকম ভাবে, যেমন অনেকের মাথা ফেটেছে, হাতে চোট খেয়েছে, হাতে মার লেগেছে, তারপরে তোমার বাইক গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেই রকমের চিত্রই এখন অব্দি আমাদের কাছে এসেছে। অসংখ্য ধন্যবাদ শেখর, তুমি খবর নিতে থাকো। আমি আবারও তোমার সাথে পরে যোগাযোগ করছি। দুই শরিক দল, শাসক দুই শরিক দলের মধ্যে ভয়ঙ্কর অশান্তির রক্তারক্তি কাণ্ড। আসারাম বাড়িতে বিজেপি কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপির বেশ কয়েকজন নেতা কর্মী কিন্তু আহত হয়েছে। তিপ্রামথার দিকে রয়েছে এই অভিযোগের আঙুল। জানা যাচ্ছে যে ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগ কিন্তু সরাসরি তিপ্রামথার দিকেই থাকছে, কারণ আজ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান ছিল। আর সেই মন কি বাত অনুষ্ঠানে আসারাম বাড়িতে বিজেপি মন্ডলের উদ্যোগে একটি মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হচ্ছিল। কিন্তু সেই মন কি বাত অনুষ্ঠানের মধ্যেই বেশ কিছু দুষ্কৃতীরা এসে কিন্তু হামলা চালায়। আর সেই অভিযোগের তীর রয়েছে সোজা তিপ্রামথার দিকে। সামনেই রয়েছে পাহাড়ে নির্বাচন, আর পাহাড়ে এই নির্বাচনের আগে এই মুহূর্তে এই পুরো ঘটনা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। যে তিপ্রামথার দিকে অভিযোগের আঙুল উঠেছে, সেই তিপ্রামথা কিন্তু শাসক দলেরই শরিক। আর সেই তিপ্রামথা বেশ কিছু কর্মী সমর্থকদের দ্বারাই বিজেপি কর্মী সমর্থকদের উপর আক্রমণ, হামলা, হুজ্জতের মতো ঘটনা, অভিযোগ কিন্তু উঠে এসেছে। এর আগেও দেখা গেছে যে চড়িলামে বিজেপির যে মন কি বাত অনুষ্ঠান প্রত্যেক মাসের শেষ রবিবারে হয়ে থাকে, সেই মন কি বাত অনুষ্ঠান চলছিল এবং সেখানেও তিপ্রামথার কর্মীরা আক্রমণ চালায় বলে অভিযোগ ছিল। এবার আবারও আসারাম বাড়িতে এই ঘটনা। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো। প্রতিক্রিয়া নেওয়ার নিশ্চয় আমরা টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রদেশ বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত। আমাদের সাথে যুক্ত হয়ে গেছে টেলিফোন লাইনে। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থকদের উপর আক্রমণ চালিয়েছে তিপ্রামথা, এমনটাই অভিযোগ। কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আমি খবরটি আপনি এখন সূচনাটি দিলেন, আমিও কিছুক্ষণ হলো আমি আপনাদের মাধ্যমে বা মিডিয়ায় সেটা জানতে পেরেছি। আর ঘটনাটির যে কেন্দ্র কি বা কি ছিল এতটা আমি এখনো পর্যন্ত পরিষ্কার হতে পারিনি।
কিন্তু তারপরও আমি বলছি, যেটা শোনা যাচ্ছে যে মন কি বাত কার্যক্রম ছিল, সেখানে হয়তো বা এই ধরনের কিছু একটা ঘটনা সংঘটিত হয়েছে। আমি প্রথমেই বলবো যে ঘটনাটি ভীষণভাবে আমাদের কাছে অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মন কি বাত যে কার্যক্রম, আজ সেটার 124তম সংস্করণ ছিল। অর্থাৎ এর আগে 123টি সংস্করণ, আর শুধুমাত্র ভারতবর্ষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দ্বারা যে মন কি বাত, সেটা আজ ভারতবর্ষের ভৌগোলিক সীমাকে ক্রস করে গিয়ে সেটা বিশ্বব্যাপী সেটা সম্প্রচারিত হয় এবং গোটা বিশ্বের অনেক মানুষই কিন্তু শুধুমাত্র ভারতবর্ষ নয়, এই মন কি বাতের জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি যে প্রধানমন্ত্রীর কথা আমরা কখন শুনবো, উনার কণ্ঠস্বর আমরা কখন শুনবো। এবং আমরা এই মন কি বাতের মধ্যে দেখি সম্পূর্ণভাবে একটি অরাজনৈতিক কার্যক্রম এবং গোটা ভারতবর্ষের জন্য কিন্তু, ভারতবাসীর জন্য কিন্তু এই কার্যক্রম থাকে। এবং এই ঘটনাকে যদি কেউ বিঘ্ন যারা আজকে যারা সৃষ্টি করেছেন, যারা এই ধরনের ঘটনা করেছেন, আমি এখনো পরিষ্কার নই যে কোন দলের, কিন্তু আমি বলবো যে দলেরই হোক না কেন, সেটা ভারতীয় জনতা পার্টি হোক, তিপ্রা মথা হোক বা অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা যদি এই ধরনের কাজ করে থাকেন, সেটা নিশ্চিতভাবে তাদের দলের যারা প্রধান আছেন সেই দায় তাদেরও যায়, তারা কি করবেন। আর আমরা আমাদের পার্টি থেকে আমরা নিশ্চিতভাবে সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে এবং সরকার আমাদের বিশ্বাস যে যারা দুষ্কৃতিকারী, যারা এই ধরনের ঘটনা আজকে সংঘটিত করেছেন, আইন অনুযায়ী তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ যে তাদের যে শাস্তির ব্যাপার থাকবে এই ক্রাইমের জন্য, এই অপরাধের জন্য যে শাস্তির বিধান থাকবে, সে আইনের আওতায় এনে দুষ্কৃতীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে আমি মনে করি এবং বিশ্বাস করি। এবং যে দলেরই তারা করেছেন এবং তাদের দলের যারা প্রধান আছেন, যারা আছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন করবেন আপনারা, সহকারে দেখবেন বলে আমিও মনে করি। এবং এই যে আশ্রাম বাড়িতে যে ঘটনাটি ঘটলো, এই আশ্রাম বাড়ি হচ্ছে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বিধানসভা এলাকা এবং তিনিও তো মন্ত্রিসভায় রয়েছেন, একসাথে শরিক দল হিসেবে কাজ করছেন। আর সেই জায়গায় এই আশ্রাম বাড়িতে এই ধরনের ঘটনা কতটা অপ্রত্যাশিত? আমিও বিশ্বাস করি যে যিনি মন্ত্রী রয়েছেন, মন্ত্রী মহোদয় রয়েছেন, যেহেতু ওনার কেন্দ্রে ঘটনাটি সংঘটিত হয়েছে, আমরা নিশ্চিতভাবে আমরা ভারতীয় জনতা পার্টির হই বা তিপ্রা মথার হই, আমরা কেউই কিন্তু এই ধরনের ঘটনা আমরা প্রত্যাশা করি না আমাদের কর্মীদের কাছ থেকে। যদি এ ধরনের হয়ে থাকে, নিশ্চিতভাবে উনিও বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে উনি দেখবেন বলে আমি মনে করি এবং এটাই হওয়া উচিত। আমরা চরিলামেও এই ঘটনা দেখেছিলাম। চরিলামেও যখন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য বিজেপি কর্মীরা বসেছিলেন, ঠিক সেই সময় তিপ্রা মথার কর্মীরা এসে আক্রমণ চালায়, সেই অভিযোগটা কিন্তু চরিলাম থেকে উঠে এসেছে। তারপর আবার আশ্রাম বাড়ি থেকে, এই যে পরপর বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা, সামনেই তো রয়েছে পাহাড়ে নির্বাচন, তার আগে শরিক দলের মধ্যে যদি এভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, সেই বিষয়টার তো ফায়দা তুলবে বিরোধীরা, কি বলবেন? দেখুন, এটা ফায়দা তোলার বিষয় নয় যে কিভাবে বিষয়টিকে বিরোধীরা কিভাবে নেবে, এটা নিয়ে কি রাজনীতি করবে, ওটা আমরা ভাবি না, বাট এটা হওয়া কাম্য নয়। দেখুন, আজকে আমরা বিগত দিনে দেখেছি যে অনেক দল পরিবর্তনের একটা বিষয়, অনেকে যারা সিপিএম থেকে অনেক কিছু করতে পারছিল না, হয়তো তারা অন্য কিছু রাজনৈতিক দলকেও তারা চয়ন করেছেন ভারতীয় জনতা পার্টির বিরোধিতা করার জন্য। এখন লাল মাথা হিসেবে আমরা বিগত দিনে এগুলো অনেকগুলি বিষয় কিন্তু আমরা দেখেছি বা রেখেছি। আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে বা প্রত্যন্ত অঞ্চলে যখন যাই, আমরা অনেক সময় দেখি যে ব্রাঞ্চ সেক্রেটারি, লোকাল সেক্রেটারি, যারা একসময় 25 বছর 35 বছর যারা ত্রাস ছিল এলাকার জন্য, বামপন্থী সংগঠনের যারা প্রধান যারা ছিলেন, তাহলে কি আপনিও স্বীকার করছেন যে তিপ্রা মথার তারা বাম সমর্থক, যেহেতু আপনিও লাল মাথা বলছেন? পর্যন্ত কিন্তু আইডেন্টিফাই আমরা করিনি বা কোথা থেকে করা হয়নি যে অ্যাকচুয়ালি তারা কারা, কিন্তু ঘটনা হয়েছে, এটাও বাস্তব।
অ্যাকচুয়ালি তারা কি তিপ্রামথা বা সিপিএম এর যারা তিপ্রামথা সেজে করেছে কিনা এটাও দেখার বিষয় আছে, এটাও আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে, কিন্তু ওই জায়গায়ও আমি যাচ্ছি না। আমাদের বিষয় খুব স্পষ্ট, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী রাজ্যের কমিউনিস্টেরও প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী রাজ্যে যারা কংগ্রেস করেন তাদেরও প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে যারা তিপ্রামথা করছেন তাদেরও প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী পদের গরিমা আছে, সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী। যার আরো একটা বিষয় আপনার থেকে জানবো, যে সামনেই তো রয়েছে এডিসি নির্বাচন, আর এডিসি নির্বাচনের আগে কি বিজেপির উপর চাপ সৃষ্টি করতে চাইছে মথা? হ্যালো, হ্যাঁ বলছি, সামনেই তো রয়েছে এডিসি নির্বাচন, আর এডিসি নির্বাচনের আগে এই ধরনের ঘটনা কোনোভাবে আমি কোন রকম রাজনৈতিক যে আমার এই ঘটনার জন্য আমার এডিসিতে আমার কি লাভ হবে, এডিসিতে আমার কি লোকসান হবে, সেই জায়গায় আমি যাচ্ছি না। কোন রকম প্রধানমন্ত্রীকে নিয়ে, প্রধানমন্ত্রীর পদ নিয়ে, প্রধানমন্ত্রীর জায়গা নিয়ে কোন রকম রাজনৈতিক ভাষণ, কোন রকম রাজনীতির এখানে বিষয় নয়। বিষয় হয়েছে যে আমি বারবার যেটা বলতে চাইছি যে ঘটনা যাই হয়েছে সেটা প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রমের মধ্যে যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিন্দনীয়। এবং আমার মনে হয় রাজ্যের যারা বুদ্ধিজীবী, আসারাম বাড়ির যারা বুদ্ধিজীবী যারা মানুষ রয়েছেন, আপামোর যারা আসারাম বাড়ির যারা ভোটার রয়েছেন, গণদেবতা রয়েছেন, যারা ভোট, দেখুন এখানে কারা ভোট দিলেন, ভারতীয় জনতা পার্টি কি ভোট পেল, এর পরিপ্রেক্ষিতে কি ভোট চলে গেল সেটা বিষয় না। বিষয় হলো প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রমে যারা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করেছেন তারা অ্যাকচুয়ালি তারা ভারতীয় কিনা সেটাও তো প্রশ্ন চলে আসে। তাহলে দেশকে কতটা ভালোবাসেন? যারা প্রধানমন্ত্রী যে পদের গরিমাকে যারা এখনো তারা বুঝতে পারলেন না, তারা দেশকে কতটা ভালোবাসেন সেই প্রশ্নটা তো চলে আসে। তো আমি সেটাই বলবো, এই ঘটনা অ্যাকচুয়ালি যারা চেহারা যেগুলো ছিল, দুষ্কৃতির আড়ালে যে চেহারাগুলো আজকে ছিল, সেই চেহারাগুলো কোন দলের, অ্যাকচুয়ালি তারা কোন দল থেকে, কোন মত, কোন বিচার তারা ধারায় রয়েছেন সেটা আইডেন্টিফিকেশনের বিষয় আরো রয়েছে। সেই বিষয় আমাদের যেহেতু তারা অ্যালায়েন্স পার্টনার, মিডিয়া যেহেতু, সংবাদ মাধ্যম যেহেতু বারবার তিপ্রামথার নামকে আমি দেখলাম আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি বা আমরা শুনছি যে তিপ্রামথা থেকে এই ধরনের ঘটনা হয়েছে। নিশ্চিতভাবে গণমাধ্যম যেহেতু এই ঘটনা থেকে, যেহেতু সংবাদ মাধ্যম থেকে যেহেতু আমরা বিষয়টিকে জেনেছি, এই বিষয়টি আমরা যেরকম জেনেছি আমাদের বিশ্বাস নিশ্চয় মন্ত্রী মহোদয়ও জেনেছেন, আমাদের ওইখানকার যিনি মন্ত্রী রয়েছেন তিপ্রামথা, যিনি সুপ্রিমো, যিনি আমি বিশ্বাস করি যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভীষণভাবে উনি রেসপেক্ট করেন। আমরা বিগত দিনে অনেকবার দেখেছি যে উনি প্রধানমন্ত্রীজির যে বিভিন্ন বক্তব্য বা প্রধানমন্ত্রীর যে বিভিন্ন চিন্তা উনি উনার প্রচারে, উনার ভাষণে উনিও তুলে ধরেন, মানে উনারও তাহলে প্রধানমন্ত্রীজিকে ভীষণভাবে রেসপেক্ট করেন। তার মানে কি আমরা যারা ভারতীয় জনতা পার্টি করে আমাদের অ্যালায়েন্স পার্টনার থেকে নিশ্চিতভাবে এই ধরনের কাজ আমরা আশা করি না। এবং এখন যারা করেছেন তাদের আইডেন্টিফিকেশন আগে প্রয়োজন, এবং তারা যে দলেরই হয়ে থাকুক না কেন, সেটা তিপ্রামথা হোক, আমি আবারও বলছি সে যে দলেরই হয়ে থাকুক না কেন, আজকের দিনে ক্রিমিনাল মানে ক্রিমিনাল, দুষ্কৃতি মানে দুষ্কৃতি, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার আবেদন আমরা পার্টি থেকেও করেছি। এবং নিশ্চিতভাবে আমি আজকেও বিশ্বাস করছি, এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি যেহেতু তিপ্রামথার নাম আসছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের যিনি মন্ত্রী যিনি আছেন উনিও দেখবেন বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, পাপ্পি দত্ত বিজেপি থেকে আমাদের সাথে কথা বলছিলেন এবং তিনি বললেন যে বেশ কিছু লাল মাথাও রয়েছে পাহাড়ে, অর্থাৎ তিনি কি তবে বামেদের সমর্থিত তিপ্রামথা নেতৃত্ব বলতে চাইলেন? এই বিষয়টা একটা থাকছে। অন্যদিকে যেভাবে রক্তক্ষয়ী সংঘর্ষ আজ ঘটলো, যেভাবে
বেশ কিছু জিনিসপত্র আজ ভাঙচুর করা হয় আশ্রম বাড়িতে, যে আশ্রম বাড়িতে মন্ত্রী থাকছে, যে আশ্রম বাড়ি বিধানসভা এলাকায় বিধায়ক এবং মন্ত্রী অনিমেষ দেববর্মার সে এলাকা, সেই জায়গায় কিভাবে এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটলো বিস্তারিত আমরা আরো জানবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, আবারও রাজনৈতিক পারদ চড়তে শুরু করলো, আবারও তিপ্রা মাথা সংবাদ শিরোনামে উঠে এলো। কখনো আন্দোলন, কখনো হামলা হুজ্জুতি, কখনো প্রতিবাদ, কখনো দাবি, বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে থাকে তিপ্রা মাথা। আবারও আজ শিরোনামে তিপ্রা মাথা, কিন্তু এবারের যে শিরোনাম তা কিন্তু যথেষ্ট বিজেপির কথা অনুযায়ী একেবারে অপ্রত্যাশিত। কি বলবে? দেখো, যে ঘটনাটা ঘটেছে আশ্রম বাড়িতে, মারাত্মক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, তা হচ্ছে মূলত দুই শরিক দলের মধ্যে বিবাদ বিরোধ, এবং আজকে যা হয়ে গেল তা হচ্ছে রক্তারক্তি কাণ্ড। যখন এই স্থানীয় বিজেপি নেতাকর্মী সমর্থকরা, এমনকি স্থানীয় তোমার বিজেপির মন্ডল সভাপতি ওই এলাকায়, তিনি যখন এই প্রধানমন্ত্রী মোদীর 124তম মন কি বাত অনুষ্ঠান শুনতে যান, তখন হঠাৎ করে একদল দুষ্কৃতী, তারা অবশ্যই স্থানীয় সাধারণের অভিমত, তারা তোমার তিপ্রা মাথার সমর্থক, নেতাকর্মী সমর্থক, তারা আচমকা হামলা চালায়। এই একটা বাড়িতে চলছিল তারা, এবং তারা এই তোমার যে মন কি বাত শোনার বিষয়টি, তারা একটা মোবাইল ফোনের মাধ্যমে তারা এই মন কি বাত শুনছিলেন। হঠাৎ করে একদল তিপ্রামথা সমর্থক ওই বাড়িতে হামলা চালায় এবং বিজেপির নেতা কর্মী সমর্থকদের বেধড়ক পেটায়। এই যে ঘটনা ঘটে গেল, সুতরাং এই ঘটনায় গোটা এলাকায় বর্তমানে একটা থমথমে পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে কিন্তু অবশ্যই যে বিজেপি এবং মোথার মধ্যে যে সখ্যতা, এই সখ্যতা কিন্তু আরো একটা প্রশ্ন তোমার কাছে থাকছে, যে সামনেই রয়েছে এডিসি নির্বাচন, এবং সেই বিষয়টা নিয়ে আমি পাপ্পি দত্তের সাথে কথা বলছিলাম। এডিসি নির্বাচন সামনেই রয়েছে, আর এডিসি নির্বাচনের আগে পাহাড়ে গিয়ে এবার তিপ্রামথা তার শক্তি প্রদর্শন করতেই, তার শক্তি জাহির করতেই, বিজেপির উপর চাপ সৃষ্টি করতেই এই ধরনের কর্মসূচি, এই ধরনের হামলা হুজ্জুতের মতো ঘটনা ঘটাচ্ছে। কি বলবে? একটা ভালো কথা তুমি বলেছো অঙ্কিতা, এই যে চাপের কথাটা যে বলেছো তা কিন্তু অত্যন্ত এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ বিষয়। এবং আক্ষরিক অর্থে বলতে গেলে যে এই মুহূর্তে না বলে যদি আমি বলি, প্রথম থেকেই মোথা নেতৃত্ব একটা চাপের রাজনীতি, চাপাচাপির রাজনীতি করে আসছে, তা কিন্তু মোটেও অমূলক নয়। এবং এইটা কিন্তু, এই যে চাপাচাপির রাজনীতিটা কিন্তু আবারও শুরু হয়ে গেছে। সম্প্রতি মোথা নেতৃত্ব, বিশেষ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে, সেখানে তোমার ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা ছিলেন এবং অন্যান্য মোথার শীর্ষস্থানীয় নেতৃত্ব ছিলেন। তারা সম্প্রতি দিল্লি সফরে গেছেন এবং দিল্লি সফরে গিয়ে তারা তিপ্রা অ্যাকর্ড কার্যকর করার দাবি জানিয়েছেন। এমনকি একটা হুঙ্কার কিন্তু সেদিন মোথার যিনি প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, তিনি কিন্তু দিয়েছেন যে প্রয়োজনে যদি সময় মতো এই তিপ্রা অ্যাকর্ড কার্যকর না হয়, প্রয়োজনে তারা সরকার থেকে বেরিয়ে যাবে। এই যে বার্তা, এই বার্তাটাও কিন্তু একটা দলীয় যে নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, তাদের মানসিকতার মধ্যে একটা হিংসাশ্রয়ী মনোভাব তৈরি হতে পারে। তা কিন্তু মনস্তত্ত্ববিদ যারা রয়েছেন তারা কিন্তু সে ব্যাপারে। মন্ত্রিসভায় তো রয়েছে তিপ্রামথা বিজেপির সাথে শরিক দল হিসেবে, যদিও আইপিএফটিও রয়েছে, কিন্তু তিপ্রামথা যদি শরিক দল হিসেবে একই আসনে একই মন্ত্রিসভায় তারা বসেন, একই মন্ত্রিসভায় বসে তারা সিদ্ধান্ত নেন, কিন্তু সেই জায়গায় মন্ত্রিসভা এক হলেও পাহাড়ে এখনো বিজেপি এবং মাথা এক হতে পারেনি। এখনো তাদের মধ্যে ভিন্ন মত কাজ করছে, এখনো তাদের মধ্যে একে অপরের সাথে অমিল রয়েছে, যার জন্যই তিপ্রামথার এই ধরনের ঘটনা। কি বলবে? দেখো, দুটি রাজনৈতিক দলের মতাদর্শগত যে বিষয়টি, তা আলাদা আলাদা থাকবে, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। কিন্তু যখন তারা শরিক দল হিসাবে তোমার বিধানসভায় এক আসনে বসছে, সেই ক্ষেত্রে তাদের যে এই বিবাদ, এতে কিন্তু সরকারকে ট্রেজারি বেঞ্চকে একটা দুর্বল তোমার ছবি গোটা দেশের কাছে, রাজ্যের বাসীর কাছে কিন্তু এই ধরনের ঘটনা পৌঁছে দিচ্ছে। এই ঘটনায় সভাপতি
স্বভাবতই রাজনৈতিক মহলে যে একটা এখন গুঞ্জন শুরু হয়েছে, তবে কি রাজ্যে যে দুই শরিক দলের বিজেপি এবং মোথার মধ্যে যে সখ্যতা, সেই সখ্যতা কি নেই? তবে এই এমন প্রশ্ন ওঠার কিন্তু আরেকটা কারণও রয়েছে। সম্প্রতি বিজেপি তোমার পাহাড়ে কিন্তু একটু একটু করে নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে, এবং তাতেই মোথা নেতৃত্বের তোমার একটা নিজেদের মধ্যে একটা তোমার দুর্বলতা তৈরি হয়েছে, যে আসলে কিন্তু ঘটনা সত্যি যে পাহাড়ে একটু একটু করে মোথায় কিন্তু ভাঙন ধরেছে। এবং এটাও বলে রাখা ভালো যে পাহাড়ে কিন্তু তোমার সিপিএমও তাদের তোমার যে মাটি পুনরুদ্ধারের চেষ্টায় নেমেছে, এর মধ্যে বিজেপিও সেই একই কাজে নিযুক্ত হয়ে তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে। এই অবস্থায় এই বিষয়টি অবশ্যই মোথা নেতৃত্ব মেনে নিতে পারছে না, এবং যে কারণে এখন তারা রীতিমতো রণংদেহী মেজাজে এবার শরিক দলের নেতা কর্মীদের উপরে কিন্তু হামলা চালিয়েছে। এটা তাদের সাংগঠনিক দুর্বলতার একটা নিদর্শন বলেও কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। আমি এবার ডেকে নেব নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীলকে। নীল, তোমাকে প্রথমেই যে ঘটনাটা জানতে চাইব, এই যে পাহাড়ে এই যে অশান্তি মোথা এবং বিজেপির মধ্যে, এটা কি মোথার সাংগঠনিক শক্তির দুর্বলতার একটা প্রমাণ নয়? না, দেখো, মোথা আজকে যে হামলাটা চালিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে মন কি বাত অনুষ্ঠান, সেই মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মীরা তারা দেখছিলেন, সেই সময় এই অতর্কিত হামলা বলে অভিযোগ। দেখো, এই হামলাটা কিন্তু আমার যা মনে হচ্ছে একেবারেই পূর্ব পরিকল্পিত। কারণ হচ্ছে মোথা এখন দেখো ঘরে এবং বাইরে দুই জায়গাতেই কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা চাপে। ঘরে চাপে কেন? তিনি যা যা এতদিন মোথা কর্মীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার একটা প্রতিশ্রুতি এখনো পর্যন্ত কিন্তু জনমানুষের সামনে রাখতে পারেনি। অন্যদিকে তিনি এখন তার রাজনৈতিক অবস্থান কি হবে, কি বিজেপির সঙ্গে থাকবে না অন্যান্য যে দলগুলি এখানে বিরোধী দলগুলি রয়েছে সেখানের সঙ্গে হাত বাড়াবে, তা নিয়ে তার মধ্যে একটা তিনি নিজেও মানে রাজনৈতিক অঙ্ক ঠিক কষতে পারছেন না। সেই সময়তে যখন এই যে অঙ্কটা, সেটা তো পাল্টা বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব বুঝতে পারছেন। মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে যখন একটা পাহাড় ড্রাইভের কর্মসূচি বিজেপি নিয়েছে, ঠিক সেই সময় কিন্তু কয়েকদিন ধরে লাগাতার কিন্তু বামেরাও পাহাড়ে তাদের অস্তিত্ব যে রয়েছে এখনো পর্যন্ত, সেটা কিন্তু যথেষ্ট প্রমাণ দিয়েছে। তো সেই জায়গাতে সব থেকে চাপে বেশি কে? মোথা। তাই মোথাকে এখন সবার আগে কোণঠাসা করতে হবে কাকে? না বিজেপিকে। যদি বিজেপিকে কোণঠাসা করা যায় তাহলে বিজেপির সঙ্গে এডিসি নির্বাচনে আবার একটা দর কষাকষির জায়গায় যেতে পারবে। আর এই ফাঁকে যদি বিজেপি, মোথা, সিপিএম, অন্যান্য যে সংগঠনগুলি আছে সবাই যদি একটা সংগঠনের উপস্থিত থাকে, তাহলে মোথা কিন্তু আর দর কষাকষির জায়গায় থাকতে পারবে না। তার জন্যই একেবারে প্রকারান্তরে বিজেপি কর্মীদের উপর এই অতর্কিত হামলা, এবং এই হামলা করে মোথা পরিষ্কার বুঝিয়ে দিল যে দেখো, পাহাড়ে এখনো আমাদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে, আমরা সেই মারামারি করার জায়গায় বা রক্তারক্তি করার জায়গায় এখনো আমাদের রয়েছে, অতএব আমাদের কথা শুনতে হবে। শুধুমাত্র কিন্তু আজকের এই রক্তারক্তি কাণ্ডে শুধুমাত্র কিন্তু বিজেপিকে বার্তা দিল না, একই সঙ্গে কিন্তু তারা সিপিএম কে বার্তা দিল, কংগ্রেসকে বার্তা দিল, অন্যান্য যে রিজিওনাল দলগুলি পাহাড় কেন্দ্রিক রয়েছে তাদেরও কিন্তু বার্তা দিল যে আমরা পাহাড়ে মারামারির রাজনীতিতে, রক্তের রাজনীতিতে আমরা কিন্তু এখনো প্রথম এগিয়ে। সেই বার্তাই কাজকে একটা ছোট্ট একটা ইনসিডেন্ট করে, এটা একটা খুব বড় কিছু নয়, তবে ছোট্ট একটা ইনসিডেন্টের মাধ্যমে সবাইকে কিন্তু মোথা কিন্তু বুঝিয়ে দিল। এবং এই যে আজকের যে হামলা, এইটা একেবারেই পূর্ব পরিকল্পিত। কারণ কোথায় হচ্ছে? যার কেন্দ্রে হচ্ছে সে রাজ্যের মন্ত্রী, মোথার সেকেন্ড ইন কমান্ড, তাহলে তার নিয়ন্ত্রণ কি মোথার কর্মীদের মধ্যে নেই? তিনি কি এই বিষয়টা একেবারেই জানতেন না? যদি জানতেন, এত কাণ্ড হওয়ার পরে সেখানে কেন বিরাট পরিমাণে পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট করা হলো না? এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিক থাকছে। রাজ্যের মন্ত্রীর বিধানসভায় এত বড় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আজকে প্রবলেম, তাতে তো বিরোধীরা আরো বেশি প্রশ্ন তুলবে। অর্থাৎ এইসব প্রশ্ন যাতে তোলে, মোথা যাতে রাজ্য রাজনীতিতে মানে প্রচারের আলোয় থাকে, সেই জন্য এটা একটা পূর্ব পরিকল্পিতভাবে তৈরি করা হলো। তোমার বক্তব্যের মধ্যেই কিন্তু একটা কথা উঠে এসছে যে মোথা তাদের শক্তি প্রদর্শন করছে। তবে কি এই যে আক্রমণ, শরিক দলের নেতাকর্মীদের উপর আক্রমণ, তা কি অন্যান্য যারা বিরোধী দল আছে তাদের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা? কি মনে হয়? হ্যাঁ, দেখো, আমি তো বললাম মোথা আজকের এই মানে রক্তারক্তি কাণ্ড করে অনেকগুলো পথ তারা তৈরি করে রাখলো। এক হচ্ছে বিজেপিকে বার্তা দিল যে তোমরা জনজাতি মোর্চার যে সংগঠন করছো সেটা ছেড়ে দাও, আমাদের
একচ্ছত্র যে ক্ষমতা পাহাড়ে, সেই ক্ষমতা আমরাই থাকবো, এইটা একটা বিজেপিকে বার্তা। অন্যদিকে পাহাড়ে যে বিজেপি দুর্বল, পাহাড়ে যে বিজেপির মোথাকে রোখার মতো সেই ক্ষমতাতে নেই, সেটা বিরোধী দলগুলির কাছে আজকে ক্লিয়ার একটা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল বার্তা দিল। এবং পাহাড়ের যদি ক্ষমতায় আসতে হয় তাহলে বা রাজ্য রাজনীতিতে যদি বিরোধী দলগুলি আগামী দিনে জোট পরিস্থিতিতে মোথাকে টানতে হয়, সেই ক্ষেত্রে পাহাড়ে তাদের যে সাংগঠনিক ক্ষমতা, সেইটা একটা বিরোধী দলগুলির কাছে আহ্বান জানালো, দেখো আমাদের পাহাড়ে কত ক্ষমতা। আজকে বিজেপি কর্মীদের, অর্থাৎ শরিক দলের কর্মী, যেখানে তারা বিভিন্ন দাবি দাওয়ার জন্য কয়েকদিন আগে জেপি নাড্ডার কাছে গেছে, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে, সেই শরিক দলের একেবারে মুখ দেখো। এটা তো কোনো আঞ্চলিক মানে জনজাতি মোর্চার প্রোগ্রাম ছিল না, যে অনেক সময় কি হয় আঞ্চলিক প্রোগ্রামে দুই দলের আঞ্চলিক নেতাদের লড়াই হতেই পারে, এটা রাজনীতিতে স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান কেন দেখবেন তা সেই বলে যখন হামলা হয়, তার মানে এই হামলার ফলে কিন্তু তারা কিন্তু সুকৌশলে একটা দিল্লিকেও বার্তা দেওয়ার চেষ্টা করলো যে পাহাড়ে মোথাই হচ্ছে অল ইন অল এবং আমাদের জায়গা ছাড়তে হবে। কার্যত এই বার্তাই কিন্তু দেওয়ার চেষ্টা করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মার দল। আমি আবারও একটা প্রশ্ন তোমার কাছে করব, এই যে আজকের এই আক্রমণ, বিজেপি কর্মীদের রক্তাক্ত করার মতো ঘটনা, এক্ষেত্রে বিজেপির কি ভূমিকা হওয়া উচিত তুমি বলে মনে করো? দেখো, বিজেপি তো এই ঘটনা দেখে, আজকের এই ঘটনা দেখে শিক্ষা নেওয়া উচিত। বিজেপি বহুদিন মানে প্রদ্যুৎ কিশোর দেববর্মার উপর আস্থা রেখে তারা কিন্তু পাহাড়ে কার্যত প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে একটা উপহার দিয়েছিল, যে মানে যেটা হচ্ছে দেখো বিহারে, আমি এই ক্ষেত্রে বিহারের একটু রেফারেন্স টানবো, বিহারে বিজেপি বড় দল হওয়ার পরেও নীতিশ কুমারকে কিন্তু বারবার মুখ্যমন্ত্রী করেছে, তার ফল কিন্তু সবচাইতে বেশি বিহারে বিজেপিকেই ভুগতে হয়েছে। ঠিক এই ক্ষেত্রেও বিজেপি দেখো জোট টিকিয়ে রাখার জন্য হয়তো প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে একটু ফ্যাসিলিটি দিতে হয়েছে, কিন্তু তাদের সাংগঠনিক যে এই যে এখন যে সাজানোটা শুরু করেছে, সেটা কিন্তু আরো 5 বছর আগে সাজানো উচিত ছিল। এবং যখনই মোথা চাপের রাজনীতি শুরু করেছে, তখনই কিন্তু তাদের যে পাহাড়ে শক্তি রয়েছে, সেই ঝুলি থেকে বিড়ালটা বার করা উচিত ছিল। এবং আজকের এই ঘটনা কার্যত বিজেপিকে একটা শিক্ষা দেবে এবং বিজেপিকেও আত্মনির্ভর হতে হবে, রাজ্য বিজেপিকে কার্যত আত্মনির্ভর হতে হবে। শুধুমাত্র মোথার উপর ভরসা করে পাহাড় বারবার জয় করব, রাজনীতিতে এক কৌশল সবসময় কিন্তু খাটে না। তাই বিজেপিকে এখন আলাদা কৌশল নিতে হবে, চাপ পাল্টা চাপ, রাজনীতি পাল্টা রাজনীতি, এই করে যদি মোথাকে আবার যে তো বিজেপিকে বোঝাতে হবে যে দেখো রাজপাট টিকিয়ে মানে রাজনীতিতে তোমাকে যদি রাজনীতিতে ভেসে থাকতে হয়, তোমাকে যদি রাজনীতিতে থাকতে হয়, তা সরকারে থাকতে হয়, তাহলে আমাকেও তোমার দরকার আছে। এইটা কিন্তু বিজেপি রাজ্য নেতৃত্বর আজকের পর থেকেই বোঝাতে হবে, না হলে এই যে হামলা, সেই হামলা কিন্তু যত এডিসি নির্বাচন এগিয়ে আসবে, তত কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলির থেকে বিজেপি কর্মীদের এই সমস্যার মধ্যে কিন্তু আরো বেশি পড়তে হবে। অবশ্যই, আসলে নীলের কথাটা স্পষ্ট বোঝা গেছে যে এই চাপার-চাপির রাজনীতি হচ্ছে এদিনের এই তোমার আরেকটু ভিন্ন রূপ, হচ্ছে এই তোমার আসারাম বাড়িতে বিজেপি নেতাকর্মীদের উপর মোথার এই রক্তক্ষয়ী হামলা, এই হামলায় কার্যত গোটা এলাকায় বর্তমানে রাজনৈতিক একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। এবং এটা বাস্তব যে বর্তমানে মোথা যে তোমার চাপাচাপির রাজনীতি শুরু করেছে, আগাগোড়াই করছিল, এবং মাঝে মধ্যেই তো মোথার সুপ্রিমো তিনি শীত ঘুমে থাকেন, এবং হঠাৎ করেই তিনি যখন নির্বাচনের কোনো সময় আসে তার আগে তিনি অধিক সক্রিয় হয়ে ওঠেন, এবং যে সক্রিয়তা তিনি এই তোমার দিল্লিতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সাথে দেখা করে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে এসছেন, এবং যেভাবে তিনি বলেছেন যদি তিপ্রাসা অ্যাকর্ড অতি সত্বর কার্যকরী না হয় তবে তিনি দল নিয়ে সরকার থেকে বেরিয়ে আসতে পারেন বলে যে হুমকি দিয়েছেন, যে তিনি এটাও কিন্তু একটা চাপাচাপির রাজনীতি। আর এই চাপাচাপির রাজনীতির যে প্রভাব, এটাই কিন্তু এদিন এই আসারাম বাড়িতে বিজেপি নেতাকর্মীদের উপর মোথার আক্রমণের যে প্রভাব, এটা কিন্তু এই চাপাচাপির রাজনীতির প্রভাব বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল যারা, তারা এ ব্যাপারে একমত। অঙ্কিতা, একদমই, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ তিপ্রামাথা এবং তিপ্রামাথার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে আসারাম বাড়িতে বিজেপি কর্মী সমর্থকদের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে
তিপ্রামথার কর্মী সমর্থকরা আক্রমণ এবং হামলা হুজ্জতি চালায়। আমি আবারও একবার বলবো পিসিআরকে কিছু ছবি দেখানোর জন্য কিভাবে ভাঙচুর চালানো হয়েছে এবং কিভাবে বাড়িতে গিয়ে হামলা চালানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রচুর পরিমাণে বাইক সেখানে ভেঙে দেওয়া হয়েছে। আশারামবাড়ি যে এলাকা হচ্ছে বনমন্ত্রী অনিমেষ দেববর্মার এলাকা, সেই অনিমেষ দেববর্মার এলাকায় হামলা হুজ্জতির মতো ঘটনা। আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন, একেবারে রক্তারক্তি সংঘর্ষ, মুহূর্তের মধ্যে সেখানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দুই শরিক দলের মধ্যে ভয়ঙ্কর অশান্তি, রক্তারক্তি কাণ্ড। এবার এই বিষয়ে বিজেপি কি পদক্ষেপ গ্রহণ করে, এবং যেহেতু বারবার বিজেপির পক্ষ থেকে বক্তব্য উঠে আসছে যে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এভাবে হামলা হুজ্জতি চালানো একেবারে অপ্রত্যাশিত, তাই এই বিষয়টাই কিন্তু এবার কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই দেখার। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।